স্বাগত সবাইকে রোল সাউন্ড গপ্পর নতুন রহস্যের যাত্রায়। আজ আমরা নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত রহস্য কাহিনীর রানী আগাথা ক্রিস্টির লেখা এক চমৎকার ছোট গল্প, দ্য ভেইলড লেডি, যেখানে মুখ্য ভূমিকায় আছেন বিখ্যাত বেলজিয়ান গোয়েন্দা এরকিউল পোয়ারো। আগাথা ক্রিস্টি, যাকে বলা হয় দ্য কুইন অফ ক্রাইম, গোটা বিশ্বের রহস্যপ্রেমী পাঠকের কাছে এক কিংবদন্তি নাম। তাঁর লেখা গোয়েন্দা কাহিনী, বিশেষত পোয়ারো আর মিস মার্পল, এই চরিত্রের গল্পগুলি বহু প্রজন্মের পাঠকের মন জয় করে এসেছে। তাঁর কলমের জাদুতে সাধারণ রহস্যও হয়ে উঠেছে এক জটিল বুদ্ধির খেলা। আজকের গল্পে আমরা শুনতে চলেছি এরকিউল পোয়ারোর এক নতুন অভিযান। পোয়ারো হলেন একজন প্রাক্তন বেলজিয়ান পুলিশ অফিসার, যিনি তাঁর অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, অপরাধীদের মনস্তত্ত্ব বুঝে নেওয়ার দক্ষতা এবং লজিক্যাল রিজনিংয়ের জন্য বিশ্ববিখ্যাত। তার সবচেয়ে বড় অস্ত্র দ্য লিটল গ্রে সেলস, অর্থাৎ তার মস্তিষ্কের ক্ষুদ্র ধূসর কোষের কার্যক্ষমতা। দ্য ভেইলড লেডি এই গল্পে এক রহস্যময় মহিলা মুখ ঢাকা পর্দার আড়ালে সাহায্যের জন্য হাজির হন পোয়ারোর কাছে। তিনি জড়িয়ে পড়েছেন এক জটিল চুরির ঘটনার সাথে, যেখানে জড়িয়ে আছে ব্ল্যাকমেল, চুরি আর ব্যক্তিগত সম্মানের প্রশ্ন। পোয়ারো এবং তার সঙ্গী ক্যাপ্টেন হেস্টিংস এবার নামেন সেই রহস্যভেদের কাজে। আজকের গল্পে মিলবে উত্তেজনা, চতুর গোয়েন্দাগিরি আর আগাথা ক্রিস্টির লেখার সেই চেনা মোড় ঘোরানো চমক। তাহলে আর দেরি কেন? শুরু হচ্ছে দ্য ভেইলড লেডি। কিছুদিন থেকে আমি লক্ষ্য করছিলাম এরকিউল পোয়ারো ক্রমাগত অসন্তুষ্ট হয়ে উঠছে। ইদানিং আমাদের হাতে কোনো ভালো কেস নেই, আর এমন কোনো সমস্যাও দেখা দেয়নি যার ফলে আমার বন্ধু তার অসাধারণ বুদ্ধিটা একটু ঝালিয়ে নিতে পারে। জুলাই মাসের এই সকালে সে হঠাৎ মুখ দিয়ে বিরক্তিসূচক একটা শব্দ করে খবরের কাগজটা নামিয়ে রাখল। ধুর, ওরা আমায় ভয় পায় হেস্টিংস। তোমাদের ইংল্যান্ডের ক্রিমিনালরা আমায় ভয় পায়। বিড়াল বাইরে থাকলে ছোট্ট ইঁদুরগুলো খাবারের কাছাকাছি ঘেঁষতেই চায় না, তাই না? আমার মনে হয় এখানকার অনেক ক্রিমিনালই তোমার কখনো নামই শোনেনি। আমি হাসতে হাসতে বললাম। পোয়ারো অবজ্ঞার দৃষ্টিতে আমার দিকে তাকালো। সে ভাবতে ভালোবাসে যে সারা পৃথিবীর মানুষ সব সময় এরকিউল পোয়ারোর কথা ভাবছে আর আলোচনা করছে। আমি নিজে কিন্তু মনে করি লন্ডনে কিছুটা নাম সে করতে পারলেও এমন অবস্থা এখনো হয়নি যাতে অপরাধ জগতের লোকজন তাকে ভয় করতে আরম্ভ করবে। বলছি, বন্ড স্ট্রিটে দিনের আলোয় যে রত্ন চুরির ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে কি ভাবছো? পরিষ্কার কাজ, কিন্তু আমার যোগ্য নয়। সূক্ষ্মতা নেই, মোটা দাগের চুরি। একটি লোক লাঠি দিয়ে গয়নার দোকানের কাঁচ ভেঙে বেশ কয়েকটা রত্ন নিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু তাকে ধরে ফেলল সুনাগরিকদের একটি দল। পুলিশ স্টেশনে লোকটিকে নিয়ে যাওয়ার পর দেখা গেল রত্নগুলি জাল। আসল পাথরগুলো সে ভিড়ের মধ্যে অন্য কারোর হাতে চালান করে দিয়েছে। লোকটির নিশ্চিত জেল হবে, কিন্তু জেল থেকে বেরোবার পর তার জন্য অপেক্ষা করে থাকবে বিপুল ঐশ্বর্য। হ্যাঁ, প্ল্যান বেশ ভালো, কিন্তু আমি ওতে উৎসাহী নই। কখনো কখনো হেস্টিংস আমার মনে হয় যে আমি এত সৎ না হলেও পারতাম। আইনের বিরুদ্ধে কাজ করারও একটা আনন্দ আছে। মন খারাপ করো না পোয়ারো, এই লাইনে আপাতত তুমি একাই আছো। কিন্তু আমার উপযুক্ত কাজ আছে কি? আমি কাগজটা তুলে নিলাম। একজন ব্রিটিশ লোক রহস্যময়ভাবে হল্যান্ডে খুন হয়েছে। কাগজওয়ালারা তাই বলে। তারপর দেখা যায় লোকটি আসলে টিনের মাছ খেয়ে অসুস্থ হয়ে মারা গেছে। তুমি যদি ইচ্ছে করে কথা বলো তাহলে আমি আর কি করতে পারি বলো? পোয়ারো ইতিমধ্যে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। এবার সে বলল, এই নাও। রাস্তায় দাঁড়িয়ে আছেন এক মহিলা, তার মুখ ওড়নায় ঢাকা, ঠিক যেমন উপন্যাসে থাকে। ইনি সিঁড়ি দিয়ে উঠলেন, ডোরবেল টিপলেন। নিশ্চয়ই আমাদের কাছে আসছেন। এইবার হয়তো আকর্ষক কিছু শুনতে পাবো।
একজন সুন্দরী মহিলা যখন মুখ ঢেকে রাস্তায় বেরোন তখন বুঝতে হবে বিষয়টা খুব গুরুতর। 1 মিনিট বাদে ভদ্রমহিলাকে আমাদের ঘরে আনা হলো। ভারী স্প্যানিশ লেসের ওড়নাটাকে ওঠানোর পর আমরা তার মুখটি স্পষ্ট করে দেখতে পেলাম। মহিলা যথেষ্ট সুন্দরী, সোনালি চুল, নীল চোখ, তার দামি কাপড়ের অথচ সাধারণ ছাটকাটের পোশাক দেখে বোঝা যায় যে তিনি বেশ অভিজাত পরিবারের মেয়ে। মসিয়ে পোয়ারো, সুরেলা গলায় বললেন ভদ্রমহিলা। আমি খুব বিপদে পড়েছি। আমার মনে হয় না আপনি সত্যি সত্যি আমাকে সাহায্য করতে পারবেন। তবু আপনার কাছে এলাম, কারণ আপনার প্রশংসা শুনেছি প্রচুর, আর এমন একটি কাজ করার অনুরোধ করতে এসেছি যা যা নিতান্তই অসম্ভব। অসম্ভব শব্দটা চিরদিনই আমাকে আকর্ষণ করে। আপনি বলুন মাদামোয়াসেল। আমাদের অতিথি একটু ইতস্তত করলেন। আপনি সব কথা খুলে বলুন, আমাকে কিছুই লুকোবেন না। আমি আপনাকে বিশ্বাস করতে চাই। আপনি লেডি মিলিসেন্ট কাসেলভনের নাম শুনেছেন? আমি চট করে তাঁর দিকে তাকালাম। লেডি মিলিসেন্টের সঙ্গে ডিউক অফ সাদাম্পটনের এনগেজমেন্টের খবর কিছুদিন আগেই কাগজে বেরিয়েছিল। লেডি মিলিসেন্ট এবং ডিউক দুজনই অভিজাত বংশের সন্তান। আমি লেডি মিলিসেন্ট। আমার এনগেজমেন্টের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু একটা দারুণ বিপদে পড়েছি আমি। একটা বদমাশ লোক, তার নাম লাভিংটন। আমি বুঝতে পারছি না কিভাবে আপনাকে বলবো। একটা চিঠি আছে, আমি মাত্র 16 বছর বয়সে লিখেছিলাম, আর ওই লোকটা মিস্টার লাভিংটনকে লিখেছিলেন? না, ওকে নয়, এক অল্প বয়সী সৈনিককে। সে যুদ্ধে মারা গেছে। বুঝতে পারছি। পোয়ারো তার সমবেদনা জানালো। চিঠিটা বোকার মতো লিখেছিলাম পোয়ারো। তাতে এমন কিছু কথা ছিল যা আমার ক্ষতি করতে পারে। এই চিঠিটাই লাভিংটন কোনোভাবে হস্তগত করেছে, তাই তো? হ্যাঁ, আর আমাকে শাসিয়েছে। যদি আমি তাকে বেশ কিছু অর্থ না দিই, তবে সে চিঠিটা ডিউককে পাঠিয়ে দেবে। তা ডিউককে সবকিছু খুলে বলাই কি ভালো হবে না? না 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 পড়ো, ডিউক হয়তো খারাপ দিকটাই বিশ্বাস করবেন, হয়তো বিয়েটাই ভেঙে যাবে। পোয়ারো গম্ভীরভাবে মুখ তুলে তাকালো। তাহলে আপনি আমাকে কি করতে বলেন, মাই লেডি? আমি ভাবছিলাম লাভিংটনকে আপনার সঙ্গে কথা বলার জন্য খবর পাঠাবো। বলবো আমি আপনাকে নিযুক্ত করছি ওর সঙ্গে কথা বলার জন্য। আপনি হয়তো ওর দাবি করা অর্থের পরিমাণ কমাতে পারবেন। তা কত চাইছে সে? 20,000 পাউন্ড। প্রায় অসম্ভব আমার পক্ষে। 1,000 পাউন্ড পারবো কিনা সে বিষয়ে সন্দেহ আছে আমার। আপনি টাকাটা ধার নিতে পারেন, কিন্তু না, টাকাটা আপনি দেবেনই বা কেন? পোয়ারো আপনার শত্রুকে পরাজিত করবে। মিস্টার লাভিংটনকে আমার কাছে পাঠান, সে কি চিঠিটার সঙ্গে আনবে? লেডি মিলিসেন্ট মাথা নাড়লেন। না, সে এ বিষয়ে খুবই সাবধান। তার কাছে সত্যিই চিঠিটা আছে তো? সে আমাকে ওটা দেখিয়েছে। আমি ওর বাড়ি গিয়েছিলাম। আপনি নিজে গিয়েছিলেন? ভালো করেননি মাই লেডি। হতে পারে, কিন্তু আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার অনুরোধ হয়তো ওকে টলাতে পারবে। কখনোই না। লাভিংটনরা কোনোদিনই শুধু অনুরোধে ভোলে না,
বরং সে আপনার কথায় ভালো করে বুঝতে পেরেছে আপনি চিঠিটাকে কতটা মূল্য দেন। তা কোথায় থাকেন এই ভদ্রলোক? বুয়োনা ভিস্তা, উইম্বলডন। আমি সেখানে সন্ধ্যের পর গিয়েছিলাম। আমি তাকে বললাম যে আমি পুলিশে খবর দেব। শুনে লোকটা বিশ্রীভাবে হাসল, বলল ইচ্ছে হলে অবশ্যই দেবেন। একটু জল হবে? হ্যাঁ, এই নিন। এটা পুলিশের ব্যাপারই নয়, আপন মনে বলল পোয়ারো। লাভিংটন বলল, কিন্তু আমি মনে করি আপনি বুদ্ধিমতী। এই দেখুন, এই ছোট্ট চিনে বাক্স, এর মধ্যে চিঠিটা রয়েছে। এই বলে সে আমাকে বাক্সটা দেখালো। আমি সেটা কেড়ে নিতে গেলাম। সে চট করে বাক্সটা সরিয়ে নিয়ে বলল, চিঠিটা এর মধ্যে যত্নে থাকবে, আর এই বাক্সটা লুকোনোর জন্য আমার একটা ভালো জায়গা আছে। আমি দ্রুত দেওয়ালের গায়ে লাগানো সিন্দুকটির দিকে দেখলাম। সে বলল, ওই সিন্দুকের থেকে অনেক ভালো জায়গা। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন মিস্টার পোয়ারো? পোয়ারোর উপর বিশ্বাস রাখুন মাই লেডি। পোয়ারো যখন আমাদের অতিথিকে নিচে পৌঁছতে গেল, তখন আমি ভাবছিলাম বিশ্বাস রাখুন বলাটা কতটা সহজ, কিন্তু কাজটা করা কত কঠিন। আমার মাথায় এলো না কি পদ্ধতিতে কাজটা করা যাবে। মিস্টার লাভিংটন সেদিন বিকেলেই এলেন। তিনি বেশি কথা বলেন, বিদ্রূপ করলে অট্টহাস্য করেন, আর নিজেকে পুরো ব্যাপারটার নায়ক মনে করেন। কথাবার্তার সময় আমার মনে হলো পোয়ারো নিজের ফর্মে নেই। সে বিশেষ সুবিধে করতে পারছিল না, বরং তাকে ক্লান্ত আর হতাশ দেখাচ্ছিল। শেষ পর্যন্ত লাভিংটন তার টুপিটা তুলে নিয়ে বললেন, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারছি না, তবু আমি লেডি মিলিসেন্টকে দয়া করে 18,000 পাউন্ডে নামতে পারি। আজ আমি প্যারিসে যাচ্ছি, ফিরবো মঙ্গলবার বিকেলের মধ্যে টাকাটা যদি না পাই তবে চিঠিটা চলে যাবে ডিউকের কাছে। কথাটা বলে লাভিংটন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চিৎকার করে বললাম, পোয়ারো, নিরুৎসাহ হয়ে পড়ো না, একটা কিছু করতেই হবে। তুমি হৃদয়ের দিক থেকে বিশাল বন্ধু, কিন্তু তোমার মস্তিষ্কের অবস্থা ভালো নয়। লাভিংটনকে আমার বুদ্ধির পরিচয় দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ও আমাকে যত বোকা ভাবে ততই ভালো। কেন? অদ্ভুত ঘটনা। একটু আগেই আমি আইনের বিরুদ্ধে কাজ করার কথা বলছিলাম না? তুমি কি লাভিংটনের বাড়িতে একটা চুরি করতে চাও? ব্রাভো হেস্টিংস, ব্রাভো। কখনো কখনো হেস্টিংস তোমার মস্তিষ্কেও ভালো কাজ করে। কিন্তু যদি সে চিঠিটা সঙ্গে করে নিয়ে যায়? তা সে করবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে ওই বাড়িতেই এমন একটা গুপ্ত স্থান আছে যেটা কেউ দুর্ভেদ্য মনে করে। আমরা মানে কবে কাজটা করছি তাহলে? কাল রাতে 11টা নাগাদ। সময় মতো আমরা তৈরি হলাম। আমি কালচে রঙের একটা স্যুট পরেছিলাম। পোয়ারো আমাকে দেখে মিষ্টি হাসল। পোশাকটাও জব্বর পরেছ। পাতাল রেলেই আমরা উইম্বলডন যাব। কোনো যন্ত্রপাতি নিতে হবে না, মানে তালা ভাঙার জন্য? মাই ডিয়ার হেস্টিংস, পোয়ারো ওরকম মোটা দাগের কাজ করে না। প্রায় মাঝরাতে আমরা বুয়ানা ভিস্তার নির্জন অঞ্চলে প্রবেশ করলাম। বাড়িটা অন্ধকার আর চুপচাপ। পোয়ারো সোজা লাভিংটনের বাড়ির পিছন দিকের একটা জানালা খুলে ফেলল। তারপর ইশারা করে আমাকে বাড়ির ভেতরে ঢুকতে বলল। আমি অবাক হয়ে বললাম, আরে তুমি কি করে জানলে এই জানলাটা খোলা আছে? জানি, কারণ আমি এই জানালাটা খুলে রেখে গেছি। হ্যাঁ?
আমি আজ সকালে এখানে এসেছিলাম। কাজ করার লোকটিকে দুটি কার্ড দেখালাম, একটা ইন্সপেক্টর জ্যাপের ও দ্বিতীয়টি জাল। বললাম স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আমাকে পাঠানো হয়েছে মিস্টার লাভিংটনের কথা অনুযায়ী। তার কথা মতো জানালা দরজায় কয়েকটা অ্যালার্ম লাগাতে হবে। লোকটি খুব খুশি হয়ে আমাকে ঢুকতে দিল। সে যেন কি একটা বলছিল। এ বাড়িতে বোধহয় আরও 1-2 বার চুরির চেষ্টা হয়েছে। যাই হোক, কিছুটা কেরামতি করে আমি হুকুম দিলাম যাতে কেউ জানালায় হাত না দেয়। ব্রাভো পোয়ারো, তুমি অসাধারণ। বন্ধু, এটা সবচেয়ে সহজ কাজ। এবার এসো, শুরু করা যাক। কাজের লোকেরা বাড়ির অন্যদিকে থাকে। আচ্ছা বলছি, সিন্দুকটা কোথায় রয়েছে? সিন্দুক? হ্যাঁ, সেটা দিয়ে কি হবে? মিস্টার লাভিংটন একজন বুদ্ধিমান লোক। তিনি সিন্দুকের থেকেও নিরাপদ কোনো গুপ্ত স্থান ব্যবহার করেন। এরপর আমরা খুঁজতে আরম্ভ করলাম। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই পাওয়া গেল না। আমি লক্ষ্য করলাম পোয়ারোর চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠছে। বড় কি হেরে যাবে? না, কিছুতেই না। সে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো। এসো এসো এসো, আবার শান্ত হয়ে চিন্তা করা যাক। মাথার ধূসর কোষগুলোকে কাজে লাগানো যাক। কিছুক্ষণ সে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। একটু বাদে আমি দেখলাম আমার পরিচিত সেই উজ্জ্বল ভাবটি তার চোখে আবার ফুটে উঠছে। সে হঠাৎ বলে উঠল, আমি একটা মূর্খ। হ্যাঁ? রান্নাঘরে এসো হেস্টিংস। কিন্তু মানে রান্নাঘরে কি লুকোনো যায়? আরে ওখানে যে সর্বদা কাজের লোকেরা থাকে। সেই জন্যই তো 99% মানুষই তাই ভাববে। তাই রান্নাঘরে লুকোনোটাই সবচেয়ে নিরাপদ। আমি পোয়ারোর পেছন পেছন রান্নাঘরে গেলাম আর বোকার মতো তার কার্যকলাপ দেখতে লাগলাম। পোয়ারো রুটির বাক্স খুঁজলো, সসপ্যানগুলোকে ঠুকে দেখলো, গ্যাসের চুল্লিটাও বাদ দিল না। কিছুক্ষণ তার পাগলামি দেখে আমি বসার ঘরে ফিরে এসে অপেক্ষা করতে লাগলাম। তখন প্রায় রাত 4টে। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠবে। কিছুটা অপেক্ষা করার পর আমি পোয়ারোকে সাবধান করে দিতে আবার রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। পোয়ারো কয়লার গর্তের ঠিক মধ্যিখানে দাঁড়িয়েছিল, সারা গায়ে কালিঝুলি মাখা। আমি বললাম, আরে কি করছো তুমি? লাভিংটন কি জিনিসটা কয়লার পাঁচার ভেতরে রেখেছে? চোখ দিয়ে ভালো করে দেখো, আমি কি কয়লার গাদায় খুঁজছি? আমি দেখলাম কয়লার পেছনে কয়েকটা কাঠের গুঁড়ি রাখা আছে। পোয়ারো সেই গুঁড়িগুলোকেই সাবধানে পরীক্ষা করছিল। হঠাৎ সে তীব্র অথচ নিচু গলায় বলে উঠল, হেস্টিংস, ছুরিটা দাও তো। হ্যাঁ, ও। আমি ছুরিটা এগিয়ে দিলাম। পোয়ারো সেটা বেমালুম একটা গুঁড়ির মধ্যে ঢুকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে গুঁড়িটা 2 ভাগ হয়ে গেল। মাঝখানে দেখা গেল যত্ন করে কাটা একটি ফোকর। সেই ফোকর থেকে পোয়ারো টেনে বের করল নকশা করা একটি চীনে বাক্স। শাবাশ পোয়ারো! আস্তে হেস্টিংস, কাজের লোকেদের জাগিয়ে দিও না। এবার এসো, ভোর হওয়ার আগেই এখান থেকে বেরোনো যাক। লন্ডনে ঢোকার পর আমি গলা তুললাম, উফ, অদ্ভুত লুকোনোর জায়গা। এই কাঠটা তো কাজের লোকেরা যে কোনো সময় ব্যবহার করতে পারত। জুলাই মাসে হেস্টিংস, ওই ধরনের কাঠ শুধু ফায়ারপ্লেসের জন্য ব্যবহার করা হয়। আর কাঠটি ছিল সবচেয়ে নিচে। বুদ্ধিমান লোক এই লাভিংটন। এই যে একটা ট্যাক্সি। ট্যাক্সি! হ্যাঁ, এবার বাড়ি গিয়ে স্নান, খাওয়া, ঘুম। আমি ঘুম থেকে উঠলাম বিকেলবেলা। বসার ঘরে গিয়ে দেখি পোয়ারো ইতিমধ্যেই বসে রয়েছে। তার সামনে খোলা সেই চীনে বাক্স, আর পোয়ারো মন দিয়ে চিঠিটা পড়ছে। আমি বললাম,
সত্যি পোয়ারো, চিঠিটা পড়া তোমার উচিত হচ্ছে না। এয়ারকুল পোয়ারো যা করে সবটাই ঠিক। আর তুমি ইন্সপেক্টর জ্যাপের অফিসিয়াল কার্ডটা ব্যবহার করলে কেন? আমি একটা তদন্তের কাজ করছিলাম তাই। আমি চুপ করে গেলাম। সিঁড়িতে পায়ের শব্দ পাচ্ছি হেস্টিংস। বোধহয় লেডি মিলিসেন্ট আসছেন। আমাদের মক্কেল উদ্বিগ্ন মুখে ঘরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি পড়ল চিঠিটার ওপর। আনন্দে ঝলমল করে উঠল তার মুখ। ওহ পোয়ারো, কি করে কাজটা করলেন? সেটা আপনাকে বলা ঠিক হবে না মাই লেডি, কিন্তু মিস্টার লাভিংটন আপনার বিরুদ্ধে মামলা করবেন না। এই চিঠিটাই তো। লেডি মিলিসেন্ট চিঠিটায় একবার চোখ বুলিয়ে নিলেন। আপনার অসাধারণ বুদ্ধি। কোথায় লুকোনো ছিল এটা? পোয়ারো চটপট গতকাল রাতের সমস্ত ঘটনা তাকে খুলে বলল। লেডি মিলিসেন্ট টেবিল থেকে বাক্সটা তুলে নিলেন। আমি এটা সুভেনিয়ার হিসেবে রাখবো। রিয়েলি? কিন্তু মাই লেডি, আমি আশা করেছিলাম আপনি আমাকে বাক্সটা রাখতে দেবেন। আমি আপনাকে এর থেকে ভালো উপহার পাঠাবো পোয়ারো, আমার বিয়ের দিন। আমি অকৃতজ্ঞ নই। আমার পারিশ্রমিক চাই না মাই লেডি, আপনাকে সাহায্য করতে পেরেছি এই যথেষ্ট। এই বাক্সটাই আমাকে দিন। না না পোয়ারো, এটা আমি রাখবো। ভদ্রমহিলা অল্প হেসে বাক্সটার দিকে হাত বাড়ালেন, কিন্তু পোয়ারো হাত দিয়ে ওটা আড়াল করল। তার গলার স্বর হঠাৎ বদলে গেল। এটা আপনি পাবেন না। এসবের মানে কি? লেডি মিলিসেন্ট তীব্র স্বরে প্রশ্ন করলেন। হুম, বাক্সটা যদি সত্যিই আপনি চান তবে আমি বাক্সের ভেতরের জিনিসগুলো বের করে নেব। আপনি লক্ষ্য করেছেন বোধহয় বাক্সটায় দুটো ভাগ আছে। ওপরের অংশটায় আছে চিঠিটা, আর নিচে। পোয়ারো বাক্সটা তার হাতের তেলোর ওপর উল্টে দিল। আমি অবাক হয়ে দেখলাম পোয়ারোর হাতে 4টে চকচকে পাথর আর 2টো সাদা মুক্তো। এই রত্নগুলোই সেদিন বন্ড স্ট্রিটে চুরি গিয়েছিল। পোয়ারোর গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার মনে হয় ইন্সপেক্টর জ্যাপ এর সম্বন্ধে ভালো বলতে পারবে। আমাকে আরও একবার অবাক করে দিয়ে পোয়ারোর শোয়ার ঘর থেকে বেরিয়ে এলো জ্যাপ। জ্যাপ নিশ্চয়ই আপনার পুরনো বন্ধু। পোয়ারো খুব ভদ্রভাবে লেডি মিলিসেন্টকে বলল। লেডি মিলিসেন্টের মিষ্টি স্বর হঠাৎই একেবারে বদলে গেল। তিনি পোয়ারোর দিকে ফিরে দাঁতে দাঁত ঘষে বললেন, শয়তান! আহা গাটি, বলল জ্যাপ। রেগে যেও না। তোমার খেলা শেষ। তোমাকে আবার দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। তোমার বন্ধুকেও আমরা গ্রেফতার করেছি। তোমার যে বন্ধু সেদিন এখানে লাভিংটন সেজে এসেছিল, তাই না? আর আসল লাভিংটন ওরফে কর্কার ওরফে রিড, তাকে তোমার দলের সদস্য হল্যান্ডে খুন করেছে। তার নামটি বলবে কি? ভেবেছিল পাথরগুলো নিয়েই হল্যান্ডে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু ও তোমাদের ভালোই ঠকিয়েছিল। পাথরগুলো রেখে গিয়েছিল নিজের বাড়িতেই। প্রথমে দুবার তোমরা সেগুলি চুরি করার চেষ্টা করলে। শেষ পর্যন্ত খুব বুদ্ধি খাটিয়ে পোয়ারোকে সেখানে পাঠালে, আর পোয়ারোকে দিয়েই সেগুলো খুঁজেও বের করালে। বাবা বাবা বাবা! কথা বলতে তুমি ভালোই পারো জ্যাপ, কিন্তু এবার চুপ করো। আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু বলো বলো আমাকে দেখে সকলেই লেডি মিলিসেন্ট ভাববে, তাই না? চলি পড়ো। জ্যাপ ও গার্টি বেরিয়ে যাওয়ার পর পোয়ারো স্বপ্নময় গলায় কথা বলল।
ভুল জুতো। আমি তোমাদের এই দেশটাকে মন দিয়ে লক্ষ্য করেছি হেস্টিংস। এখানে একজন অভিজাত মহিলা তার জুতো সম্বন্ধে খুব সচেতন থাকেন। তিনি পুরনো বা মাপসই নয় এমন জামা পরবেন, কিন্তু সস্তা জুতো কখনো পরবেন না। এই লেডি মিলিসেন্ট পরে আছেন প্রায় নতুন দামি পোশাক, কিন্তু জুতোটা কম দামি। আমি বা তুমি কেউই আসলে লেডি মিলিসেন্টকে দেখিনি, কিন্তু স্বীকার করতেই হয় যে এই মেয়েটির সঙ্গে তার ভীষণ মিল আছে। যাই হোক, যা বলছিলাম, ওর জুতো জোড়া দেখেই আমার প্রথম সন্দেহ হয়। তারপর ওর বানানো গল্পটা আর ওর মুখ ঢাকা ওড়না, অনেকটা নাটকের মতো, তাই না? ওই যে চিনে বাক্সটা, যার ওপরের খুপড়িটিতে চিঠিটা ছিল, তার কথা পুরো দলটাই জানত, কিন্তু কাঠের গুড়ির ব্যাপারটা ছিল লাভিংটনের নিজস্ব বুদ্ধি। আর হেস্টিংস, তুমি সেদিন বলছিলে না অপরাধ জগতের কেউ আমাকে চেনে না? ওই কথা বলে তুমি আমাকে ভবিষ্যতে আর কষ্ট দিও না হেস্টিংস, কারণ দেখতেই পাচ্ছ এইসব অপরাধী যখন নিজেরা সফল হয় না, তখন তারাও আমাকেই কাজে নিয়োগ করে। এতক্ষণ শুনলেন আগাথা ক্রিস্টির লেখা গল্প দ্য ভেইলড লেডি। কণ্ঠ জয় মহাপাত্র, অর্পিতা দে এবং সম্মান রায়। শব্দ পরিকল্পনা নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনা ও পোস্টার ডিজাইন সম্মান রায়। আগামীতে রোল সাউন্ড গপ্প আপনাদের জন্য নিয়ে আসছে আরও আকর্ষণীয় নিবেদন। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প।